বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে আজকে ক্লাস নিব। আমার নাম মোহাম্মদ ইকলার আলী, বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, সহকারী শিক্ষক রসায়ন। আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। দেখো এখানে লেখা আছে যে আজকের ক্লাস বাংলাদেশ BGS মানে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম। টপিক ঔপনিবেশিক ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। আমি আবার বলছি, দেখো আজকের ক্লাস হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম। টপিক ঔপনিবেশিক ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যক্রমে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল অষ্টম শ্রেণী এই বইটি বের করো। আশা করি সবাই বইটি বের করছো। এখন দেখো আমরা সরাসরি পড়াতে যাব। তাহলে পড়াতে প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। প্রথম অধ্যায় কি আছে? ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তাহলে বাংলার ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য কি ছিল? ব্যবসা বাণিজ্য করা। কিন্তু তারা পরবর্তীতে কি দখল করে? আমাদের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রটা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। তাহলে এদের মধ্যে একটা কোম্পানি ছিল, কোম্পানির নাম কি? ইংরেজ ইস্ট ইন্ডিয়া। ইংরেজদের একটা কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলার বিহার ও উড়িষ্যায় নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এক সময় তারা ক্ষমতা দখল করে নেয়। কত সালে? 1757 সালে কি বাংলা, বিহার ও উড়িষ্যায় নবাব সিরাজউদ্দৌলাকে, কোন রাজাকে? নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এক সময় তারা ক্ষমতা দখল করে নেয়। তাহলে বাংলায় ইংরেজ শাসন চলে 1947 পর্যন্ত, 1947 সাল পর্যন্ত। তাহলে বাংলায় ইংরেজ শাসন কত সাল পর্যন্ত চলে? দেখো 1947 সাল পর্যন্ত চলে। তাহলে এভাবে 1757 সালের পরে, কত সালে? 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। তাহলে আমি আবার বলছি, দেখো 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। এখন দেখো আরো 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, কত সাল থেকে? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলে। কত সাল থেকে? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলি। দেখো পরে দেখো পার্ট আছে 1। পার্টে 1 কি বলছে? বাংলায় ঔপনিবেশিক শাসন। এখন আমরা জানবো কি বাংলায় ঔপনিবেশিক শাসন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো ঔপনিবেশিক শাসনে আলোচনা করবো যে ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া। ঔপনিবেশিকরণ কি? একটি প্রক্রিয়া। সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের উপর প্রভুত্ব স্থাপন করে তাকে নিজের দখলে আনে। তাহলে সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়? অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশের উপর কি করে? প্রভুত্ব স্থাপন করে তাকে নিজের দখলে আনে। তাহলে অধীনস্থ দেশটির জনগণ, সম্পদ সবকিছুই অধিপতি দেশটির নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে। তাহলে অধীনস্থ দেশটি কি করে? জনগণ, সম্পদ সবকিছুই অধিপতি দেশটির নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে। তাহলে এখানে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশ পরিণত হয়। তাহলে এখানে কি হয়? দখলকৃত দেশটি দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় 2 বছর এমনভাবে ইংরেজ উপনিবেশের শাসনাধীন ছিল। কয় বছর ছিল? 2 বছর। দেখো বাংলায় প্রায় 2 বছর এমনভাবে ইংরেজ শাসন ও উপনিবেশিক শাসনাধীন ছিল।
1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা, তাহলে 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলায় নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। কত সালে শেষ হয়? 1947 সালে। 1757 সালে পলাশীর যুদ্ধ হয় আর শেষ হয় কত? 1947 সালে শেষ হয়। কিভাবে এই উপনিবেশিক শাসন সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে না দরকার। তাহলে কিভাবে এই উপনিবেশিক শাসন কেমন ছিল তা জানার আগে কি আমাদের জানতে হবে? আমাদের জানতে হবে যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা জেনে না দরকার। এখন থেকে আমরা তা জানবো যে বাংলার রাজনৈতিক পটভূমি, এই বাংলাদেশের রাজনৈতিক পটভূমি কি ছিল। দেখো বাংলার রাজনৈতিক পটভূমি কি ছিল? উপনিবেশিক শাসন পূর্বকাল। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানবজাতি বসতির কথা জানা যায়। তাহলে মানবজাতির কি জানা যায়? বসতির কথা জানা যায়। এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। তাহলে বাইরের আগমন কি থাকে? মানুষের আগমন ঘটতে থাকে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। কাজেই বহিরাগতদের আগমন বাংলার ইতিহাসের নতুন কোনো ঘটনা নয়। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠীর বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করে ভারতের মৌর্য সম্রাট অশোক, তাহলে ভারতের মৌর্য সম্রাট কি? অশোক। সেই সময় পুণ্যনগর অর্থাৎ পুণ্যবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পর ভারতের প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। তাহলে মৌর্যদের পর ভারতে কি প্রতিষ্ঠিত হয়? এই দেখো গুপ্ত সাম্রাজ্য। তাহলে মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। 4 শতকের উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। 4 শতকের উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলা কিছু অংশ কি হয়? গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। তাহলে গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে কোন রাজা কর্তৃক? শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময় পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তাহলে একইভাবে কি গড়ে উঠেছিল? আরেকটি পূর্ব বাংলার বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। তাহলে তবে শশাঙ্কের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না। তার শশাঙ্কের রাজ্য কি ছিল না? দীর্ঘস্থায়ী ছিল না। তার মৃত্যুর পর 100 বছর ধরে, কত বছর ধরে? 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। তাহলে তার মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে? 100 বছর ধরে বাংলা অরাজকতা চলতে থাকে, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাচ্ছন্যায় যুগ। সংস্কৃত ভাষায় কি যুগ বলা হয়? মাচ্ছন্যায় যুগ। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পূর্বে। কত শতকের? 8 শতকের মাঝ পূর্বে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। তাহলে কত বছর বাংলাকে শাসন করে? 400 বছর। কে শাসন করে? বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে, কত শতকের শেষ দিকে? 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলায়। কোন শাসনের অধীনে চলে যায়? বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। তাহলে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেন। তাহলে দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা, কোন দিক থেকে আসা? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেয়। তারপর দেখো সেন শাসনের অবসান ঘটে বাইরে থেকে ভাগ্যান্বেষণের আগত তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তাহলে সেন শাসনের অবসান কার হাতে ঘটে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ছোট্ট একটি অংশ দখল করে নেন। দখল করে বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন। তারা কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেনকে। আর মুসলমান শাসনের সূচনা কে শুরু করেন? মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1204 থেকে দেখো 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল।
তাহলে 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। নদিয়া ও উত্তর বাংলার তুর্ক শাসন প্রতিষ্ঠিত হলেও বাংলার পূর্বাঞ্চল মানে বিক্রমপুর নামে পরিচিত আরো অনেক সময় পর্যন্ত সেন শাসকদের অধীনে ছিল। তাহলে সেন শাসনের অধীনে কোনটা কোনটা ছিল? উত্তর বাংলা তুর্কি শাসন প্রতিষ্ঠিত, পূর্ব বাংলা পূর্বাঞ্চল। বিহারের অভিযান ব্যর্থতা হওয়ার পর 1206 সালে বখতিয়ার খলজি মারা যান। তাহলে কত সালে বখতিয়ার খলজি মারা যান? 1206 সালে বিহারের অভিযানের পর। তবে তার মাধ্যমে বাংলায় তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল। তুর্কি শাসনের পথ কি হয়েছিল? প্রশস্ত হয়েছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। কত সাল থেকে? 1348 সাল পর্যন্ত বাংলায় মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। তাহলে এ সময় মধ্যে বাংলার 3টি অংশে দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। তাহলে কয়টি প্রদেশে বিভক্ত হয়? 3টি অংশে দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশে বিভক্ত হয়, প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলার লক্ষনীতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল। দেখো আমি আবার বলতেছি, এই বিভাগগুলো কি ছিল? এই বিভাগগুলো ছিল লক্ষনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। কত সালে? 1338 সালে। এভাবে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে স্বাধীন যুগ এভাবে কি হয়? বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনতা রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। কে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। তাহলে ইলিয়াস শাহ, তাহলে দেখো ইলিয়াস শাহ কি ধারণ করেন? শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। তাহলে এভাবে তিনি প্রথম বাংলা শব্দটির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন। দেখো তাহলে কি ছিল? স্বাধীন আমলের অপর অন্যতম শাসক ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এ পর্যন্ত রিডিংটা পড়বো। আবার তোমরা বইয়ের ভিতরে যে রিডিং এর যে সালগুলো আছে, সালগুলো ভালো করে পড়বা। আর আগামী দিনে তোমার যেটা পড়া থাকবে, এই অধ্যায়ে দেখো একটা সৃজনশীল আছে, 1 নম্বর সৃজনশীল। এই 1 নম্বর সৃজনশীলটা ভালো করে পড়বা। আর আশা করি সবাই ভালো থাকবে, আর করোনার মধ্যে সবাই সুস্থভাবে থাকবা। ধন্যবাদ সবাইকে।